নিষ্পাপ ফুলেদের জন্য কাঁদছে সারা দেশ। মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের করুণ পরিণতিতে হতবিহ্বল সবাই। মাঠে মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ নিচে পড়ে গেছে। ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর কয়েকটি হাসপাতালে হৃদয় বিদারক পরিস্থিতি। আহতদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা চিকিৎসক স্বেচ্ছাসেবীদের। সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আহতদের খোঁজ নিতে হাসপাতালে সরকারের নীতি নির্ধারক সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সাথে আছি আমি শাওন দত্ত। জানাচ্ছিলাম শিরোনামগুলো। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেওনি। দিনের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। মুহূর্তেই তছনছ হয়ে গেল সব। দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এতে কতজনের প্রাণ ঝরেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিকেলে ফায়ার সার্ভিস জানায় ঘটনাস্থল থেকে অন্তত 19 জনের মরদেহ উদ্ধার করেছে তারা। বাস্তবতা যে আরও ভয়াবহ তা বলে দিচ্ছিল ঘটনাস্থল আর হাসপাতালগুলোর পরিস্থিতি। এখন পর্যন্ত জানা যাচ্ছে আহত প্রায় 200। চিকিৎসা দেয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউট সহ উত্তরার বেশ কয়েকটি হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তিতে প্রয়োজন রক্তদাতা। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকা। ছুটি হওয়ার আগ মুহূর্তে সেখানে ছিল ক্লাসরুমের স্বাভাবিক কোলাহল, কিন্তু আচমকায় আকাশ থেকে নেমে আসে ভয়াবহ বিভীষিকা। বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারপাশ। দুপুর 1:06 দিকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি চালাচ্ছিলেন বাফা 76 ব্যাচের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। 13 মিনিটের মতো আকাশে ওড়ার পর হঠাৎই নিয়ন্ত্রণ হারায়, বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা কেবল বাড়ছেই। প্রায় 200 আহতের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন শিক্ষক অভিভাবকও রয়েছেন। আহতদের পাঠানো হয়েছে বিভিন্ন হাসপাতালে। এই রকম মৃত্যু এবং আহত এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। ঘটনাস্থলে উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস, সাথে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে কেমন দেখেছেন পরিস্থিতি বিকেলের দিকে জানান ফায়ারের ডিজি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা 19 জনের ডেড বডি উদ্ধার করেছি। ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য। ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারবো। স্থানীয়রা জানায় বিকট শব্দ শুনে দৌড়ে আসে অনেকে। তখন ক্যাম্পাস জুড়ে ছিল ধোঁয়া, আতঙ্ক আর কান্নার রোল। ডক্টর বলেছে সাইন লাগবে, ওর গার্ডিয়ানকে কল দেওয়ার পরে ওর গার্ডিয়ান বলল যে আমাকেই সাইন দিয়ে দিতে। এখনো আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে 2জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে।
কেন এমন মর্মান্তিক দুর্ঘটনা, এমন প্রশ্ন সারা দেশের মানুষের মনে। মৃতের সংখ্যা কততে গিয়ে ঠেকবে তা এখনও জানা নেই, জানার মতো পরিস্থিতিও হয়তো নেই। হাসপাতালে আহতদের আরোগ্য আর এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হোক, এটাই প্রার্থনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনারা যেমনটি জানেন, রাজধানীর উত্তরের মাইল স্টেশন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। এখন সেখানকার আপডেট একটু জেনে নিতে চাই সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, আপনি তো দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন, তখন থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। সে সঙ্গে উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে রয়েছে, হতাহত সংক্রান্ত নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? শাওন, আপনি যেমনটি বলছিলেন, মূলত হচ্ছে পুরো জায়গাটি শোকস্তব্ধ হয়ে রয়েছে। সবাই আসলে হতবাক, কি ঘটলো। ক্ষণিকের মধ্যে কতগুলো আসলে মানুষের মরদেহ কিংবা কতগুলো প্রাণ আসলে চলে গেল, সেটি নিয়ে আসলে এই এলাকার মানুষ যারা রয়েছেন, স্থানীয়রা যারা রয়েছেন, তারা হতবিহ্বল তো রয়েছেনই, একই সাথে সবাই শোকস্তব্ধ। কেমন করে ঘটলো এমন দুর্ঘটনা যেটিতে আসলে এমন কোমলমতি শিশুদের প্রাণটি গেল, সেটি নিয়ে হয়তো বিস্তরভাবে বিভিন্নভাবে হয়তো আলোচনা আরও চলবে। তবে এই মুহূর্তে যে আমরা যেখানটিতে ঠিক যে বিমানটি যেখান থেকে অর্থাৎ ভূপতিত হয়েছিল, ঠিক সেই স্থানটি এইমাত্র দেখছেন। এই মুহূর্তে একটু আগেই কিন্তু সকল যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো আসলে সরানো হয়েছে এবং তারপরেই সেই গাড়িটি আসলে নেওয়া হয়েছে। এবং এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের হয়তো পর্যবেক্ষণ কিংবা পরিদর্শন কিংবা বিভিন্নভাবে সেই জায়গাটিকে আরও নানানভাবে কীভাবে নিরীক্ষণ করে করা যায় সেটিও আমরা আসলে দেখছিলাম। এবং ঠিক যে বিমানের যে ধ্বংসাবশেষটি, সেই ধ্বংসাবশেষটি কিন্তু এই মুহূর্তে শেষ করা হয়েছে এবং সেখানে যারা এই উদ্ধার কাজে রয়েছিলেন তারাই মূলত এই মুহূর্তে আছেন এবং তারা বিভিন্নভাবে একটু আগে যেহেতু উদ্ধার তৎপরতা উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল, সেই কার্যক্রমগুলো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখন ধ্বংসাবশেষটি কিন্তু নেই। তবে এখানে যারা এসেছেন তারা কিন্তু হতবিহ্বল। তারা জানাচ্ছিলেন যে অনেকের স্বজন, একটু আগেই একজন আসছিলেন, তিনি তার সন্তানকে এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাননি। তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন, বিভিন্ন হাসপাতালেও খোঁজাখুঁজি করছেন, তারপরেও এখানে এসেছেন। অনেকের ধারণা যারা আসলে এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে তাদের সাথে কথা হয়েছিল যে আপনি জানেন যে এই যে হায়দার আলী ভবনটি, সেটির সম্মুখভাগে যখন এই বিমানটি প্রশিক্ষণ বিমানটি ভূপতিত হয় তখন তার মধ্যে আসলে অনেক শিশু যদি করিডোরে বারান্দায় থাকে তাদের অবস্থা কি হয়েছিল শেষ মুহূর্তে সেটি জানাটা একটু বিশদ কষ্টের। এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় এই সম্মুখভাগে নিচের অংশে কিন্তু অনেকখানি গর্ত করে বিমানটি ঠিক ভিতরে ঢুকে গিয়েছিল প্রশিক্ষণ বিমানটি। এই যে এখনই একটি ধ্বংসস্তূপ দেখছেন, যেটি অর্থাৎ ধ্বংসাবশেষ দেখছেন, এমন করে আসলে এর আগেও একটি গাড়ি নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি সেই যে ধ্বংসাবশেষগুলো সেটি আসলে এখন পর্যন্ত সরানো হচ্ছে। তবে একটি কথা একটু জানিয়ে রাখতে চাই, এখনও কিন্তু অনেকের দেহাবশেষ কিন্তু খণ্ড খণ্ড করে মিলছে, সেটি কিন্তু একটি আশঙ্কাজনক ব্যাপার। ফলে সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা মূলত সেই যে উদ্ধার কার্যক্রম বা তৎপরতা সেটি সেই যে দুর্ঘটনাস্থল তারা চারপাশের আশেপাশে দেখছিলাম। আপনি যদি এই দ্বিতল ভবনটি দেখেন, দোতলা ভবনটি, মধ্যের অংশ থেকে ডান পাশে এবং বাম পাশে উভয় অংশেই 3 থেকে 4টি ক্লাস কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা মোবাইলে ধারণকৃত কিছু ছবি দেখছিলাম। এত বিভৎস শাওন, এত কোমলমতি শিক্ষার্থীদের যে দেহাবশেষ সেগুলো যেভাবে ঝুলছিল সেটি আসলে বর্ণনাতীত। এবং এই অবস্থায় এখানে যারা উদ্ধারকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছেন। আপনি বুঝছেন যে তারা আসলে তাদের মতো করে যে সেই নিজেদের আবেগের জায়গাটিকে নিয়ন্ত্রণ করে তাদের সেই উদ্ধার কার্যক্রমটি আসলে তারা সম্পন্ন করছেন। তবে এইখানে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে বিভিন্নভাবে যে এই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ বিমানটির যে ধরনের ইঞ্জিন থাকার কথা সেটি অনেকেই বলছেন যে এত পুরনো, সেটি হয়তো কোনো ধরনের একটি বিপদকে ডেকে আনলো কিনা সেটিও নীতি নির্ধারকের সরকারি যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তাদেরকে আরও পরীক্ষা নিরীক্ষা করে জানাতে বলা হয়েছে। এবং একই সাথে একটু আগেই কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনের একটি তদন্ত কমিটি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তার ব্যাপারে সরকারের কাছ থেকে একটি আশ্বাস বা প্রতিশ্রুতি যে কোনোভাবেই সেটি দেওয়া হবে। তারা সেটি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি আসলে সম্পন্ন করবেন।
একই সাথে স্থানীয়দের একটি অভিযোগ যে স্থানীয়রা বিভিন্নভাবে বার্তা দিচ্ছিলেন যে মূলত এখানে যারা আহত হয়েছেন তাদেরকে তারা এখনো পর্যন্ত যারা চিকিৎসার জন্য লড়ছেন তাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত। সেটি আসলে পুরো বাংলাদেশের বা ঢাকায় যারা রয়েছেন তারা নিকটস্থ হাসপাতাল এই দুর্ঘটনাস্থলের কাছ থেকে, বিশেষ করে উত্তরা আধুনিক হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে রক্ত সরবরাহটা যেন অব্যাহত রাখে সেটিও একটি বিষয়। এবং একই সাথে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইনস্টিটিউটেও যে চিকিৎসা সেবা চলছে সেটির জন্য অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন, সে কথাই কিন্তু তারা মূলত বলছেন। এবং সেই বলার ক্ষেত্রেই যে মূলত আরও হয়তো এই যে উদ্ধার কার্যক্রম এখানে পরীক্ষা নিরীক্ষা করে আরও বেশ কিছুক্ষণ ধরে চালানো হবে, সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদেরকে আমরা আরও গভীরভাবে বিশদভাবে জানিয়ে দিতে পারবো। এবং উদ্ধার তৎপরটি শেষ হলে, সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে উদ্ধার তৎপরটি শেষ হলে আমরা নিশ্চয়ই সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। শাওন, নিশ্চয়ই তাই রেজা, ধন্যবাদ আপনাকে। পোড়া দেহে বাঁচার আকুতি আর কান্নার রোল হাসপাতাল চত্বরে। বেশি দগ্ধ যারা তাদেরকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এর বাইরে প্রায় 150 জনকে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলের অপেক্ষাকৃত কাছে উত্তরের কয়েকটি হাসপাতালে। যে যেখান থেকে খবর পেয়েছেন ছুটে গেছেন আহতদের দেখতে। স্বজন, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সবার প্রাণপণ চেষ্টা প্রিয় একটি প্রাণ জাগিয়ে তোলার। আদরের ধন হয়তো বেঁচে আছে, এই আশায় হাসপাতালে সন্তানকে এনেছেন বাবা, কিন্তু তার আগেই নিথর 3য় শ্রেণী পড়ুয়া জুনায়েদ হাসান। বাবা বলে ডাকবে না সে আর। বিধ্বস্ত বিমানের আগুনে পোড়া আহতদের শুরুতেই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একের পর এক অ্যাম্বুলেন্সে আসতে থাকে আহত শিক্ষার্থীরা। যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছন্ন। ছোট ভাই ও এখানে মানে বার্ন হয়েছে, পুড়ে গেছে। ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। দুপুরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটেও নেওয়া হয় আহতদের। কোমলমতিদের অনেকের দেহই তখন নিস্তেজ। কেউ কেউ পোড়া দেহে আকুতি জানাচ্ছিলেন বাঁচার। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এখন আইসিইউতে আছে, বলেছে যে আরো 1-2 ঘন্টা পরে টাইম লাগবে, তখন যেতে বলেছে। ছোট বাচ্চা বেশি, আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5-6 এইসব স্টুডেন্টস আছে। আমার হাতে যে ছিল তার 95% তো পড়া গেছে, আর আমার সাথে আমার একটা ভাগ্নি আসছিল, ওর 20% পড়ছে, আর আরেকজনকে, 2জনকে আশঙ্কাজনকভাবে আইসিইউতে রাখছে। এতটুকু জীবনে কতটাই বা দেখা হলো পৃথিবী। আহতদের সুস্থ করতে তাই চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা। তবে 9 থেকে 13 বছর বয়সী অধিকাংশেরই শরীর পুড়েছে 60% বেশি। এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল সহ 7টি হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় 200 জন। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে 2টি প্রশ্ন আছে। আমাদের স্মরণকালের ইতিহাসের ভয়াবহ একটি দুর্ঘটনা, এই ধরনের দুর্ঘটনার কারণ কি হতে পারে? দুর্ঘটনার কারণ তো তদন্ত করেই পাওয়া যাবে, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে টেক অফ করার পরেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এবং একটা যেটা গুড়িয়ামের শহর এলাকার মধ্যেই হয়েছে। কারণ আমাদের বিমান বন্দরটাই এখন চারিদিকে মানে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে, সুতরাং যদি টেক অফ করার পরেই কোনো ধরনের ইমার্জেন্সি হয়, এবং সেটা তো একটা, এবং আরো এটা যেটা আরো দুর্ঘটনা হলো যে স্কুলের উপরে গিয়ে পড়েছে, যেখানে অনেক ছাত্রছাত্রী একসঙ্গে ছিল। তো এটা আমাদের দুর্ঘটনায়, কিন্তু যে কি কারণে এটা হলো সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে আমার যা মনে হয় সেটা কোনো একটা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কিছু একটা ফেইলিয়ার হতে পারে, কিন্তু এটা সম্বন্ধে কোনো এই মুহূর্তে তদন্ত না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না।
জনাব ইশফাক ইলাহি চৌধুরী, ঢাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় এমন প্রশিক্ষণ চলার যৌক্তিকতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। আপনি কি মনে করেন প্রশিক্ষণ তো লোকালয় থেকে দূরে হওয়া উচিত, তাই নয় কি? এখানে তো প্রশিক্ষণ কিছু করছিল না, সে টেক অফ করছিল। প্রশিক্ষণ এলাকায় আমাদের যে প্রশিক্ষণ এলাকা সেটা হচ্ছে ওই ঘাটা মধুপুরের ওখানে রসুলপুর রেঞ্জে যাচ্ছিল, কিন্তু টেক অফের পরে পরেই তো ঘটনা ঘটলো। টেক অফ তো আপনাকে রানওয়ে দিয়ে করতে হবে, তাই না? রানওয়ে থেকেই টেক অফ করতে হবে, রানওয়ে থেকে টেক অফ করলেই তো উত্তরা থেকে তারপরে দিয়াবাড়ির এখানে এটার উপর দিয়ে ফ্লাই করে যেতে হবে। ল্যান্ড করতে গেলেও এই দিক দিয়েই ল্যান্ড করে, এবং সারাটা দিন শুধুমাত্র বিমান বাহিনীর প্লেন না, সমস্ত প্লেনই আমাদের টেক অফ করে এবং ল্যান্ড করে এই দিক দিয়ে। এবং দক্ষিণে যদি টেক অফ করতো তাহলে আবার নিকুঞ্জ হয়ে আপনার বাড়িধারা হয়ে গুলশান হয়ে রামপুরা হয়ে প্লেনগুলো চলে যায়, তাই না? সুতরাং এই আশেপাশে যদি শহর থাকে এবং টেক অফ বা ল্যান্ডিং এর ঠিক আগেই যদি ঘটনা ঘটে তাহলে তো এই আপনি এলাকাটাই এইভাবে গড়ে উঠেছে। আমাদের ধীরে ধীরে শহর বেড়ে যাওয়াতে আমাদের এই বিমানবন্দর এখন চারিদিকে আপনার জনবসতিপূর্ণ এলাকা দিয়ে বেষ্টিত, যেটা আইডিয়ালি হওয়া উচিত নয়, কিন্তু সেবাইতে হয়েছে। কারণ এই বিমানবন্দরটাই তো আমাদের হয়েছিল প্রায় আপনার 60-70 বছর আগে, 1960 সালের দিকে 62 সালের দিকে এটা হয়েছিল। তো এখন তো ঠিক আছে না? বিষয়টি পরিষ্কার করে বলবার জন্য ধন্যবাদ আপনাকে জনাব ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআর এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়শা সিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ দুপুর 1:06 উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। এতে আরও বলা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ 19 জন নিহত এবং 164 জন আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রয়েছেন সহকর্মী শামীম রেজা। সেখানকার সবশেষ পরিস্থিতি একটু জানবো তার কাছ থেকে। শামীম, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি আসলে জানতে চাই আপনার কাছ থেকে, আহতদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের সেই ভয়াবহতার পর আসলে সবচেয়ে বেশি চাপ যেখানে হয়েছে সেই উত্তরা এই হাসপাতাল থেকেই আসলে সবচেয়ে বেশি চিকিৎসা নিয়েছেন আহতরা। তবে এখন পর্যন্ত এই হাসপাতালের সামনের যে পরিস্থিতি সেটা যদি একটু দেখাতে চাই, আসলে হাসপাতালের সামনের পরিস্থিতি এখনও ভয়াবহই বলা যায়। এখানে যত মানুষ দেখছেন সবই আসলে উৎসুক মানুষ, মানে কোনো প্রয়োজন ছাড়াই তারা এখানে অবস্থান করছেন। পুলিশ, স্বেচ্ছাসেবক সবাই মিলেও আসলে এই উৎসুক মানুষের যে ঢল, এই ঢল আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তবে সারা দিনের আসলে যে পরিস্থিতি ছিল সেটা যদি একটু বলতে চাই, যে সেই 2টার পর থেকে আসলে সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স আসলে হাসপাতালে ঢুকেছে এবং সেখানে স্বেচ্ছাসেবক চিকিৎসকরা খুব দ্রুততার সাথেই আসলে রোগীদের খুব দ্রুত হাসপাতালেই নিয়েছেন এবং দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন। তবে সর্বশেষ আসলে আমরা যেটা দেখেছি যে এখানে যেসব স্বজনরা এখানে এসেছেন তারাও আসলে এসে তাদের যেসব শিশুরা আছেন তাদেরকে আসলে খুঁজে পাচ্ছিলেন না। এখন আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, বেশ কয়েকজন এসেছেনও যারা বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, তাদের শিশুদের খুঁজে পাচ্ছেন না। এমন 3 জন অভিভাবক হাসপাতালে এসেছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা তাদের শিশুদেরকে খুঁজে পাচ্ছেন না। এবং
কিছুক্ষণ আগেও একজন এসেছেন যিনি এই হাসপাতালে এসে আসলে তার শিশুকে খুঁজে পেয়েছেন এবং তিনি কান্না জড়িত কণ্ঠে বলছিলেন যে অনেক স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে নানা জায়গায় তারা যোগাযোগ করেছিলেন, কিন্তু কোনোভাবেই তাদের সন্তানকে তারা ট্রেস করতে পারছিলেন না। এছাড়াও আরও কয়েকজন আছে যারা এখানে এসেছেন, সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, এভাবেই আসলে তারা ঘুরে বেড়াচ্ছেন। এবং সর্বশেষ হাসপাতাল থেকে গণমাধ্যমকে যেটা জানানো হয়েছে, তারা আসলে বলছেন সারা দিন আসলে রোগীর এত চাপ ছিল যে তারা সে সময় আসলে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ পাননি। তবে সর্বশেষ ব্রিফিংয়ে তারা আমাদেরকে জানান যে সেই দুপুর থেকে এখন পর্যন্ত আসলে 158 জনকে তারা চিকিৎসা দিয়েছেন এবং যেখান থেকে 23 জন এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং এর বাইরে আসলে এখনো যারা চিকিৎসা নিয়েছেন এখানে, সেই চিকিৎসা নেওয়াদের মধ্যে 50 জনের অধিক খুবই গুরুতরভাবে আহত হয়েছেন। যারা দগ্ধ হয়েছেন তাদেরকে তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন এবং এখানকার পরিস্থিতি যে এখনো খুবই খারাপ উৎসুক জনতার কারণে, সেটা দেখতেই পাচ্ছেন। শাওন, দেখছিলাম সরাসরি শামীম আপনার মাধ্যমে। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানাবার জন্য। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়েও ওরা বুঝতে পারেনি এমন বিভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য। শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা ঘুম থেকে উঠেছিল। এই শহরের ফুলেরা আজ পড়ে গেল। এই ফুলগুলো কি ক্ষমা করবে আমাদের? কেমন করে এই শোক সইব আমরা? খানিক বাদে ওদের স্কুল ছুটি হবে। হয়তো ওরা কেউ খেলছিল মাঠে, হয়তো কেউ এখনো ঠিকমতো ব্যাগটা গুছিয়ে উঠতে পারেনি, হয়তো কারো শিক্ষক এখনো ক্লাসে, হয়তো বা বন্ধু বলছিল জলদি যেতে হবে আজ, মা আর বাবা বাইরে অপেক্ষা করছে, হয়তো বা ওরা আজ বেড়াতে যাবে, কেউ হয়তো আবার টিফিন ব্রেকের অপেক্ষায়। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ, আগুনের সে কি লেলিহান শিখা, কি প্রচন্ড তাপ, আকাশ থেকে কি যেন নেমে এলো। এমন তো হওয়ার কথা ছিল না। এটা তো আমার নিরাপদ স্থান, আমাদের প্রিয় স্কুল। ওরা কিচ্ছু বুঝে ওঠার আগেই ঝলসে গেল চারপাশ। ধোয়ার কুণ্ডলি সাপেরা যেন গিলে ফেলছিল ওদের। মুহূর্তে ঝলসে গেল স্কুল ড্রেস, শরীরটাও জ্বলে উঠল, পুড়ে গেল খাতা, বই, কলম, নতুন কেনা ব্যাগটাও। জলদি বেরোতে চেয়েও বের হতে পারল না ওরা। বের হলো ওদের পোড়া শরীর। তাজা প্রাণগুলোতে কি যে কষ্ট। থেকে থেকে প্রিয়জনের ছোটাছুটি, কলিজার ধনকে খুঁজে বেড়াচ্ছেন মা। নিখোঁজের তালিকায় বুকে পাথর বেঁধে খুঁজে চলছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। তালিকা শুধু দীর্ঘ হচ্ছে। কারো জানা নেই এখনো আহত আর নিহতের এই তালিকার সমাপ্তি ঘটবে কখন। এ শহরের রোদ ঝলমলে দিনে ফুটবে বলে ওরা এসেছিল পৃথিবীতে। এই শহরের ফুলের আজ পুড়ে গেল। পাঠানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে একটু যেতে চাই জাতীয় বার্ন ইনস্টিটিউট এলাকায়। সেখানে রয়েছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, এখনো দগ্ধরা হাসপাতালে আসছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে এখনকার, জানাবেন আমাদের। ঘটনা দুপুরের দিকে ঘটনা ঘটার পরপরই মূলত এখানে প্রায় অর্ধ শতাধিকেরও বেশি, প্রায় 70 জনের মতো আহতকে এখানে আনা হয়, যেটা মূলত রাজধানীর উত্তরার যে সকল আশপাশের যে সকল হসপিটালগুলো রয়েছে সেখান থেকেই, সেখানকার রোগীর আহতের পরিস্থিতি দেখেই মূলত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। তখন সেটি প্রায় বিকেলের সময়ে। তারপর থেকে মূলত আসলে সেভাবে আমরা রুগী আসার, আহতরা আসার তেমন খুব একটা চোখে পড়েনি। দু একজন এসেছে, কিন্তু সেভাবে এখন পর্যন্ত কিন্তু আমরা সেরকম করে আহতদের নিয়ে আসার চিত্র এখন খুব নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে প্রায় 70 জনের মতো চিকিৎসা নিচ্ছেন, তার মধ্যে কিন্তু একজন মারা গেছেন। এর পাশাপাশি যদি বলি প্রায় 84 জনের মতো আহতদের অবস্থা, 84 জনের মতো আহত এখানে সংকটাপূর্ণভাবে তারা চিকিৎসা নিচ্ছেন মূলত যদি বলি। এর পাশাপাশি ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। যদি বাড়তি রোগীর চাপ, আহতের চাপ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানেও কিন্তু
পাঠানোর সব ব্যবস্থা কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে। যদিও আমরা সন্ধ্যার পর বা বিকেলের পর কিন্তু সেরকম করে আহতর আসার যে ব্যবস্থা আসার কিন্তু খুব একটা দেখিনি। তবে এখন পর্যন্ত যেটি বলতে পারি যে প্রায় 70 জনের মতো বার্ন ইউনিটে আহত শিশু এবং শিক্ষার্থী বা অভিভাবক যারাই এই উত্তরার বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের এখানে চিকিৎসা চলছে। তার মধ্যে বেশ কয়েকজন আছেন যারা একেবারে মুমূর্ষু অবস্থায়, তাদেরকেও কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বলা যায় যে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু এখানকার বাহিরের যে পরিস্থিতি সেটি বলা যায় যে খুবই বিশৃঙ্খল একটা অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়ে আছে এখানে। প্রায় আমরা দেখতে পাচ্ছি সেই দুপুরের পরপর থেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনের যে সড়কটি রয়েছে এখানে প্রায় কয়েক হাজার মানুষ, উৎসুক জনতা, তার পাশাপাশি ছাত্র বা সাধারণ নাগরিক রয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠন, সকলের পক্ষ থেকে এত পরিমাণ মানুষ বা সাধারণ মানুষের উৎসুক মানুষের জটলা হয়েছে যে এখানে চিকিৎসা নিতে আসা মানুষজন বা অ্যাম্বুলেন্স কিংবা যানবাহন যাতায়াতও বেগ পেতে হচ্ছে। এখানকার যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কিংবা স্কাউট কিংবা রেড ক্রিসেন্ট সোসাইটির যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই সড়কের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন, সর্বাত্মকভাবে তারা চেষ্টা করছেন যাতে অ্যাম্বুলেন্স কিংবা ডাক্তারদের পরিবহনের যে সকল গাড়ি রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে। সেখানে আমরা দেখছি পুলিশ কিংবা সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও আসলে মানুষদেরকে কিন্তু এই হাসপাতালের সামনে থেকে কিন্তু সরানো যাচ্ছে না। আমরা দেখছি সময় বাড়ার সাথে সাথে কিন্তু উৎসুক মানুষের জটলাও বাড়ছে। শাওন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদ ও চরমপন্থা বিকাশের পথ সুগম হবে। পরিস্থিতির সুযোগ নিয়ে নতুন ইস্যু তৈরি করে শহীদদের আত্মত্যাগের সাথে বেইমানি না করার আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবীদের অবদান শীর্ষক রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। অংশ নেন জুলাই অভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পেশাজীবী ও শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শুরুর পরপরই খবর আসে উত্তরার বিমান দুর্ঘটনার। তাৎক্ষণিক তারেক রহমানের নির্দেশে সীমিত করা হয় সমাবেশের কার্যক্রম। শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, ক্ষতিগ্রস্তদের রক্তদান সহ নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীরা কাজ করছেন। টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান কথা বলেন জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে। বলেন, জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে পিআর পদ্ধতি চালু করা উচিত নয়। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ঠেকাতে আইনের চেয়ে জনগণের ঐক্যে বেশি জোর দেওয়ার পরামর্শ বিএনপির শীর্ষ নেতার। বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে নানা মেরুকরণের আড়ালে শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। প্রায় এক বছরেও জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা চূড়ান্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। এ সময় সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানান তিনি। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতেও ছুটে গিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিকালে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান। বিকালে রাজধানীর উত্তর আধুনিক মেডিকেল কলেজে আহতদের খোঁজ খবর নিতে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় জামায়াত আমির আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানের পরামর্শ দেন। আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয়, আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরিয়ে দেন। আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে, তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন। চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি, বার্নিতে ইনশাল্লাহ আমরা যাব, তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন। দর্শক, এই মুহূর্তে আমরা আরও একবার যেতে চাই মাইলস্টোন স্কুলে। সেখানে রয়েছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, উদ্ধার তৎপরতা যে কার্যক্রম, এই মুহূর্তের আপডেট একটু জানতে চাই, কি দেখতে পাচ্ছেন সামনে? শাওন, একটু আগেই উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে। বিমানটির ধ্বংসাবশেষ যেটুক ছিল এই ভবনের ভিতর থেকে সেটি ক্রেন দিয়ে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং এটি এর মধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। যে উদ্ধার করা অংশটুকু সেগুলো ট্রাকে করে এর মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উদ্ধারকারী যারা ছিলেন তারা কিন্তু এর মধ্যে এখানে যে অন্যান্য যন্ত্রাংশ ছিল সেগুলো তারা সরিয়ে নিয়ে গেছেন। এবং আমরা একটু দেখাতে চাই যে জায়গাটিতে এসে এই বিমানটি আশ্রয় পড়েছে, ঠিক এই জায়গাটিতে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখনও টুকরো টুকরো অংশ পড়ে আছে এবং এই জায়গাটিতে বিমানটি এসে আশ্রয় পড়ে। এবং এই যে ক্লাসরুমটি দেখতে পাচ্ছেন, দোতলা ক্লাসরুমের ঠিক নিচতলার শ্রেণীকক্ষে আসলে বিমানটি আশ্রয় পড়েছে এবং সেখানে পুরো অগ্নিদগ্ধ একটি জায়গায় এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন। এই জায়গাটি হচ্ছে প্রিপারেটরি সেকশনের ভবন এবং এখানে ক্লাস করেন ক্লাস 1 থেকে 8 পর্যন্ত। এবং বিশেষ করে যে ক্লাসরুমটাতে বিমানটি আশ্রয় পড়েছে সেটি ছিল ক্লাস 3-র একটি শ্রেণীকক্ষ এবং সেখানে তখন লাস্ট পিরিয়ড চলছিল। আমি একটু আগে আরেকজনের সঙ্গে কথা বলেছি, তিনি এই কলেজের একজন শারীরিক শিক্ষা শিক্ষক। তিনি আমাকে বলছিলেন যে ঠিক 9 মিনিটে যখন বিমানটি এসে এই কলেজ প্রাঙ্গণে আশ্রয় পড়ে, তার ভবনটি ছিল ওই পাশটিতে এবং তার অফিস রুমের ওপরে হচ্ছে একটি ভয়ানক শব্দ হয় এবং তিনি বের হয়ে দেখেন যে বিমানের পাইলট তিনি আসলে প্যারাসুট সহ ওই ভবনের অংশের উপরে পড়েছেন এবং তখন তারপরে তাকে হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা তাকে সেই পাইলটকে উদ্ধার করেন। সেই পাইলট তখন পর্যন্ত জীবিত ছিলেন এমনটা তিনি বলছেন। পরবর্তী তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। আর যেটি হচ্ছে পরে যে শিক্ষার্থী যারা ছিলেন সেই শিক্ষার্থীদেরকে এখান থেকে উদ্ধার করে হেলিকপ্টার সহ অন্যান্য যানবাহনে করে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উদ্ধারকারী যে ক্রেনটি সেটি সরিয়ে নেওয়া হচ্ছে। এখন সেই ক্রেনটি এখন সরিয়ে নেওয়া হচ্ছে কারণ এর মধ্যে বিমানের ধ্বংসাবশেষ যে অংশটুকু ছিল সেটুকু এর মধ্যে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়েছে। শাকিল, তার মানে উদ্ধার তৎপরতা ইতিমধ্যে
শেষ হয়েছে। ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু জানাবার জন্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে দ্রুত কমিটি গঠন করা হবে, একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকবে অন্তর্বর্তী সরকার। এই ধরনের একটা ভয়ানক একটা দুর্ঘটনায় আমরা শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছে তারা যেন দ্রুত ভালো হয়, তার জন্য আমরা পরম করুণাময়ের কাছে আমরা প্রার্থনা করছি। আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমরা ভীষণ রকমভাবে আমরা অঙ্গীকারবদ্ধ। এই ব্যাপারে কোনো ধরনের গাফিলতি এখানে হবে না। বাংলাদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স এবং এপি দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রকাশ করে। এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থা দুটি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং আল জাজিরাতেও তুলে ধরা হয় দুর্ঘটনার বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিমান বাহিনীর জেট বিধ্বস্ত শিরোনামে সংবাদ প্রচার করা হয়। এর পাশাপাশি এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সাথে প্রচার করে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের সংবাদ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন ভিডিও। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।